সবসময় সত্য কথা বললেই কি জয় পাওয়া যায়, নাকি কখনো কখনো একটি মিথ্যা কারো জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে? আজকের গল্পটি একজন সাধারণ অটো চালকের, যার জীবন চলত অভাব আর সংগ্রামের মধ্যে দিয়ে। কিন্তু হঠাৎই তার জীবনে আসে এমন এক অদ্ভুত পরিস্থিতি, যেখানে তাকে একটি মিথ্যা চুক্তিতে আবদ্ধ হতে হয়। এই চুক্তিটি কি তাকে বিপদে ফেলবে, নাকি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে? ভালোবাসা, ত্যাগ আর মানবিকতার এক অনন্য সংমিশ্রণ নিয়ে তৈরি এই আবেগঘন কাহিনীটি আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। হ্যাঁ, সেই সকালটিও ছিল এমন একটা, যা চোখের জল আর আকাশের বৃষ্টির মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া দুষ্কর করে তুলেছিল। অঝোর ধারায় বৃষ্টিপাতে ভিজে যাওয়া দিল্লির রাস্তাঘাট, যেখানে ধনাঢ্যতা আর অভাবের ফারাক বৃষ্টির প্রত্যেকটি বিন্দুতেও চোখে পড়ছিল। সেই প্রেক্ষাপটেই এই গল্পের সূত্রপাত। শহরের কোলাহল আর ছুটোছুটি তখন চরম মাত্রায়। আকাশের রং ছিল গাঢ় ধূসর, এবং বাতাসে ছিল এমন এক হিমশীতল, যা অস্থি পর্যন্ত প্রবেশ করছিল। সেই ভেজা শহরের এক কোণে একটা পুরানো বাসস্টপের ভাঙা ছাউনির তলায় অমিতের অটোরিকশাটা খাড়া ছিল। অমিত, যার বয়স হবে সর্বোচ্চ ২৫ বছর, নিজের ড্রাইভারের আসনে বসে বাইরের ঝরে পড়া জলের দিকে নির্বিকার চাহনিতে চেয়েছিল। তার অটোটাও তারই মতোই পরিশ্রান্ত বলে অনুভূত হচ্ছিল। সিটের কোণাগুলো ছিন্ন হয়ে গিয়েছিল, যেখান থেকে স্পঞ্জ বাইরে বেরিয়ে আসছিল, এবং ওপরের লোহার রডে ঝোলানো ভগবান শ্রীকৃষ্ণের একটা ছোট্ট ক্যালেন্ডার বাতাসের প্রত্যেকটি ঝাপটায় দুলছিল, যেন অমিতের টলমল বিশ্বাসকে আশ্রয় দেওয়ার প্রয়াস করছিল। অমিতের মুখ সূর্যের তাপে আর ধোঁয়ায় ঝলসে গিয়েছিল, কিন্তু তার চোখে ছিল এক অসাধারণ স্নিগ্ধতা, যা বাইরে পড়তে থাকা জলের চেয়েও অনেক গভীরতর ছিল। এই স্নিগ্ধতা ছিল সেই অসহায়তার, যা একটা ছেলের হয় যখন তার মা হাসপাতালের শয্যায় জীবন আর মৃত্যুর মধ্যে ঝুলতে থাকে। আজ সকাল থেকেই অমিতের উপার্জন ছিল না বললেই চলে। ২-৪ জন যাত্রী পাওয়া গিয়েছিল বটে, কিন্তু তাদের থেকে যে অর্থ এসেছিল তা তার মায়ের একদিনের ঔষধের জন্যেও পর্যাপ্ত ছিল না। তার মা লক্ষ্মী দেবী শহরের সরকারি হাসপাতালের একটা সাধারণ ওয়ার্ডে নিজের কিডনির রোগের সাথে যুদ্ধ করছিলেন। ডাক্তার সকালেই সতর্ক করে দিয়েছিলেন যে যদি আজ সন্ধ্যা নাগাদ জরুরি ইঞ্জেকশনের বন্দোবস্ত না হয়, তাহলে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। অমিতের পকেটে মুষ্টিমেয় কিছু মুদ্রা আর কয়েকটা নোংরা নোট ছিল, যা সব মিলিয়ে ২৫০ টাকাও হচ্ছিল না। তার মনে চিন্তার ঝড় উঠছিল। কি করবে? কার কাছে চাইবে? আত্মমর্যাদা হাত পাতার অনুমতি দিচ্ছিল না, আর পরিস্থিতি তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করছিল। সে নিজের সজল চোখে ড্যাশবোর্ডে রাখা ভগবানের মূর্তির দিকে চেয়েছিল, যেন নীরব প্রার্থনা করছিল যে কোনো অলৌকিক ঘটনা ঘটুক, কোনো রাস্তা বেরিয়ে আসুক। তখনই সেই প্রবল বৃষ্টি আর বিষণ্ণতার মধ্যে রাস্তায় একটা উত্তেজনা সৃষ্টি হল। অমিতের পুরানো কাঁপতে থাকা অটোর ঠিক পাশেই একটা অত্যন্ত বিলাসপূর্ণ চকচকে সাদা রঙের মার্সিডিস গাড়ি এসে দাঁড়ালো। সেই গাড়ির জেল্লা এমন ছিল যে মেঘাচ্ছন্ন সূর্যের আলো যেন ফ্যাকাশে লাগছিল। অমিত নিজের চিন্তা থেকে বেরিয়ে সেই গাড়ির দিকে চাইল। সে ভাবল হয়তো কেউ ঠিকানা জানতে চাইছে, কিন্তু তখনই গাড়ির পিছনের দরজা খুলল আর এক তরুণী বাইনে বেরিয়ে এলো। সে ছিল প্রিয়া খান্না, শহরের এক প্রতিষ্ঠিত এবং অত্যন্ত ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র উত্তরাধিকারিণী। তার দেহে ছিল রেশমি পোশাক, চোখে দামি সানগ্লাস, কবজিতে লাখ টাকার ঘড়ি, আর পায়ে সেই স্যান্ডেল যার মূল্য হয়তো অমিতের সারা বছরের আয়ের চেয়েও বেশি হবে। সে দেখতে কোনো স্বর্গীয় সুন্দরীর চেয়ে কম ছিল না, কিন্তু সেই ক্ষণে তার মুখে যে ভাব ছিল তা কোনো রাজকুমারীর নয়, বরং একজন পরাজিত এবং হতাশ মানুষের ছিল। বৃষ্টির ফোঁটাগুলো তার দামি পোশাক ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু তার যেন সেদিকে কোনো মনোযোগী ছিল না। তার মুখে ছিল উদ্বেগ আর এক অসাধারণ তাড়াহুড়ো, যেন সময় তার হাত থেকে বালুর মতো ফসকে যাচ্ছিল। এক মুহূর্ত ব্যয় না করে প্রিয়া সোজা অমিতের অটোর দিকে ছুটে এলো। অমিত বিস্মিত হয়ে গেল। সাধারণত এমন বড় গাড়িতে চলাফেরা করা লোক তার মতো অটোচালকদের দিকে ফিরেও চায় না, যাত্রী হওয়া তো দূরের কথা। প্রিয়া অটোর ভিতরে পা রাখল আর সিটে বসে নিজের শ্বাস নিয়ন্ত্রিত করার প্রয়াস করল। তার গলায় আদেশ নয়, বরং এক অনুনয় লুকিয়েছিল। ভাইয়া, জলদি চলুন, কনট প্লেস পৌঁছতে হবে, প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। অমিত অবাক হয়ে পিছনে ঘুরে চাইল। সে দ্বিধান্বিত হয়ে বলল, ম্যাডাম,
আপনার তো ওই বড় গাড়ি আর ড্রাইভারও আছে, আপনি এতে। অমিতের প্রশ্ন শেষ হওয়ার আগেই প্রিয়া নিজের গাড়ির দিকে এক ঘৃণাপূর্ণ দৃষ্টি দিল এবং তারপর অমিতের দিকে চেয়ে গভীর শ্বাস নিল। আমার ওই গাড়ি চাই না, আর না ওই জাঁকজমক। আমি ড্রাইভারকে ফেরত পাঠিয়ে দিয়েছি। আমাকে শুধু এখান থেকে যেতে হবে, এক্ষুনি, এই মুহূর্তে। আপনি কি যাবেন? অমিত এখন আর কোনো প্রশ্ন করার যুক্তিযুক্ত মনে করল না। দারিদ্র মানুষকে কম কথা বলতে এবং বেশি সহ্য করতে শিখিয়ে দেয়। সে মাথা নাড়ল, চাবি ঘোরালো, আর অটোর ইঞ্জিন নিজের পুরনো পরিচিত খড়খড় আওয়াজের সাথে জাগ্রত হল। অমিত গিয়ার দিল আর অটোকে দিল্লির বৃষ্টি ভেজা রাস্তায় ছুটিয়ে দিল। যাত্রা শুরু হলো নীরবতায়, কিন্তু এই নীরবতা ছিল ভারাক্রান্ত। অমিত বারবার নিজের রিয়ার ভিউ মিরারে দেখছিল। পিছনের সিটে বসা সেই ধনী মেয়েটি ক্রমাগত নিজের ঘড়ি দেখছিল। তার আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছিল আর পা মাটিতে কাঁপছিল। তার চোখে জল ছিল না, কিন্তু এমন এক ঝড় ছিল যা ফেটে পড়ার জন্য অধীর হয়েছিল। অমিতের আর সহ্য হল না। পরিবেশের গম্ভীরতা ভাঙার জন্য এবং হয়তো নিজের দুশ্চিন্তা থেকে কয়েক মুহূর্তের জন্য মন সরানোর জন্য সে নিম্নস্বরে জিজ্ঞেস করল, ম্যাডাম, যদি খারাপ না মানেন তবে একটি কথা জিজ্ঞেস করি। আপনাকে খুব চিন্তিত লাগছে, সব ঠিক আছে তো? প্রিয়া চমকে অমিতের দিকে চাইল, যেন সে আশা করেনি যে এই অটোচালক তার সাথে কথা বলবে। সে এক মুহূর্তের জন্য অমিতের ছেঁড়া শার্ট আর ঘামে ভেজা মুখটা দেখল এবং তারপর ধীরে ধীরে বলল, সব ঠিক, কিছুই ঠিক নেই ভাইয়া। কখনো কখনো টাকার নাম সবকিছু হয় না। তারপর সে একটু থামল আর অমিতকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? অমিত। সে রাস্তায় দৃষ্টি রেখেই উত্তর দিল। প্রিয়া নামটা পুনরাবৃত্তি করল, যেন সে সেই নামের ওজন মাপছিল। তারপর সে হঠাৎ এমন এক প্রশ্ন করল যা অমিতকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে বলল, তুমি রোজ এভাবেই খাটুনি করো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শোরগোল আর ধোঁয়ার মাঝে? অমিতের ঠোঁটে এক ফ্যাকাশে যন্ত্রণাময় হাসি ফুটে উঠল। মেহনত তো করতেই হয় ম্যাডাম, জীবনের গাড়ি এই অটোর মতোই, যতক্ষণ পেট্রোল ভরা হবে ততক্ষণ চলবে। আর তাছাড়া ঘরে দায়িত্বও তো আছে। প্রিয়া তার চোখে লুকিয়ে থাকা যন্ত্রণা পড়ার চেষ্টা করছিল। সে নিজে নিজের জীবনের জটিলতায় আটকে ছিল, কিন্তু অমিতের সরলতা তাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করল। সে নিজের সিট থেকে একটু সামনে ঝুঁকে জিজ্ঞেস করল, অমিত, যদি আজ তুমি হঠাৎ 500 টাকা পেয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে, তবে তুমি সেই টাকা দিয়ে কি করবে? 500 টাকা। এই শব্দটা শুনতেই অমিতের কানে যেন নিস্তব্ধতা নেমে এলো। তার হাত স্টিয়ারিংয়ের ওপর শক্ত হয়ে বসল। এক ধনী কন্যার জন্য 500 টাকা হয়তো এক কাপ কফির দাম হতে পারে, কিন্তু অমিতের জন্য এটা ছিল তার মায়ের শ্বাস। এটা ছিল সেই ইঞ্জেকশনের দাম যা যন্ত্রণায় কাতরাতে থাকা তার মাকে মুক্তি দিতে পারত। তার চোখের সামনে হাসপাতালের সেই বিছানা, মায়ের ফ্যাকাশে মুখ আর ডাক্তারের কড়া নির্দেশ ভেসে উঠল। সে নিজের বুঝে আসা গলাকে কোনো মতে সামলে জবাব দিল, ম্যাডাম, 500 টাকা আমার কাছে অনেক বড় অঙ্ক। আমার মা হাসপাতালে আছেন, ওনার ওষুধের জন্য আমার টাকার খুব দরকার। যদি এই টাকা পেয়ে যাই তবে হয়তো ওনার চিকিৎসা পূর্ণ হবে, ওনার প্রাণ বেঁচে যাবে। আমার কাছে তো এটা কোনো উৎসবের চেয়ে কম হবে না। প্রিয়া অমিতের কথা শুনল আর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে নিজের যে সমস্যাকে পাহাড় ভাবছিল তা অমিতের বাস্তবতার সামনে কত ছোট ছিল। কিন্তু তখনই তার মাথায় একটি চিন্তা এলো, এমন এক চিন্তা যা হয়তো তার আর অমিত দুজনের সমস্যারই সমাধান করতে পারত। সে নিজের মুঠি শক্ত করল আর এক দৃঢ় সংকল্পের সাথে বলল, অমিত, আমি তোমার সাথে একটা সওদা করতে চাই, একটা অদ্ভুত সওদা। যদি তুমি তা মেনে নাও তবে আমি তোমাকে এখনই 500 টাকা দেব, বরং তার চেয়েও বেশি দিতে পারি। অমিতের বুক ধরফর করতে লাগল। সওদা? কেমন সওদা? তাকে কি কোনো ভুল কাজ করতে হবে? সে কি কোনো বিপদে পড়বে? সে ঘাবড়ে গিয়ে আয়নায় চাইল। কেমন সওদা ম্যাডাম? আমি একজন গরিব মানুষ, আমি আপনার জন্য কি করতে পারি? প্রিয়ার গলা এখন ধীর হয়ে গিয়েছিল, কিন্তু তাতে এক গভীর যন্ত্রণা আর প্রতিশোধের আগুন ছিল। আমাকে এখন এক জায়গায় যেতে হবে, একটি এঙ্গেজমেন্ট পার্টিতে। সেখানে আমাকে এক মানুষের সাথে দেখা করতে হবে যে আমাকে ধোঁকা দিয়েছে, যে আমার ভালোবাসাকে তামাশা বানিয়েছে আর আমাকে এই বলে ছেড়ে দিয়েছে যে আমি তাকে ছাড়া কিছুই নই। আমাকে তাকে দেখাতে হবে যে আমি কারো উপর নির্ভরশীল নই। আমাকে তাকে এটা উপলব্ধি করাতে হবে যে আমিও নিজের জীবনে কাউকে বেছে নিয়েছি। প্রিয়া এক মুহূর্তের জন্য থামল। সে নিজের শ্বাস সংযত করল আর তারপর সেই কথাগুলো বলল যা অমিত স্বপ্নেও ভাবেনি। আমি চাই তুমি কিছুক্ষণের জন্য, মাত্র 1 ঘন্টার জন্য, আমার স্বামী হওয়ার নাটক করো। অটোর চাকা যেন এক মুহূর্তের জন্য জ্যাম হয়ে গেল। অমিতের পা নিজে থেকেই ব্রেক চেপে ধরল। অটো রাস্তার ধারে এক ঝটকায় থেমে গেল। অমিত পিছনে ঘুরে প্রিয়াকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখল। তার চোখ কপালে উঠে গিয়েছিল। কি? স্বামী ম্যাডাম, আপনি সব কি বলছেন?
আমি এক সামান্য অটোওয়ালা, আর আপনি... এটা কি করে সম্ভব? এ তো পাপ হবে, এ তো মিথ্যে, আমি এটা করতে পারবো না। প্রিয়ার চোখে জমে থাকা জল এবার গড়িয়ে পড়ার জন্য তৈরি ছিল, কিন্তু সে তা আটকে নিল। সে নিজের অসহায়ত্বকে রাগ আর জেদে বদলে দিল। আমি জানি এটা অদ্ভুত অমিত, কিন্তু বোঝো, এটা আমার আত্মসম্মানের লড়াই। ওই লোকটা আমাকে নিচু দেখিয়েছে, আমাকে ভেঙেছে। আজ তার আংটি বদল, আর সে আমাকে সেখানে শুধু এই কারণেই ডেকেছে যাতে সে আমার ধ্বংস দেখতে পারে। আমাকে তাকে ভুল প্রমাণ করতে হবে। আমাকে তাকে দেখাতে হবে যে আমার হাত ধরার মতো কেউ আছে, আর সেই কেউ আজ তুমি হবে। কিন্তু ম্যাডাম, আমিই কেন? আপনি অন্য কাউকে... অমিত তোতলাতে লাগল, তার পুরো শরীর কাঁপছিল। কারণ আমার কাছে সময় নেই অমিত। প্রিয়ার গলা একটি চড়ে গেল, তারপরই আবার নরম হয়ে এলো। আর হয়তো হয়তো এই কারণ আমার এমন কেউ চাই যে ধনী হওয়ার নাটক করবে না, বরং যার কাছে একটি সত্য হৃদয় আছে। আমার মাত্র 1 ঘন্টা চাই, ওখানে কেউ তোমাকে চেনে না, তুমি শুধু আমার সাথে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে 500 টাকা দেব। এখনই ভাবো অমিত, তোমার মায়ের চিকিৎসা, এই টাকা তার প্রাণ বাঁচাতে পারে। মায়ের চিকিৎসা, এই শব্দগুলো অমিতের কানে হাতুড়ির মতো বাজল। একদিকে তার ভয়, তার দ্বিধা, তার সংস্কার, আর অন্যদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তার মা, যিনি হয়তো নিজের পরবর্তী শ্বাসের জন্য সংগ্রাম করছেন। একটি মিথ্যে কি কারো প্রাণের চেয়ে বড় হতে পারে? আত্মসম্মান কি সেই মমতার চেয়ে বড় হতে পারে যা তাকে জন্ম দিয়েছে? তার মাথায় ধর্ম আর কর্মের দ্বন্দ্ব চলছিল। শেষমেশ মায়ের মুখটাই জয়ী হল। সে এক লম্বা গভীর শ্বাস নিল, যেন কোনো গভীর জলে ঝাঁপ দেওয়ার আগে নেওয়া হয়। যদি যদি আমার এই নাটকে আপনি শান্তি পান আর আমার মায়ের প্রাণ বেঁচে যায়, অমিত কাঁপানো স্বরে বলল, তবে আমি রাজি ম্যাডাম, আমি চলব আপনার সাথে। প্রিয়ার মুখে এক স্বস্তির ঢেউ খেলে গেল, যেন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরল। সে তৎক্ষণাৎ নিজের পার্স থেকে 500 টাকার একটি করকরে নোট বের করে অমিতের দিকে বাড়িয়ে দিল। অমিত কাঁপানো হাতে সেই নোটটি নিল। ওটা শুধু কাগজের টুকরো নয়, তার মায়ের জীবন ছিল। সে ওটাকে নিজের পকেটে সযত্নে রাখল আর অটো আবার স্টার্ট করল। বৃষ্টি এখন একটু কমেছিল, কিন্তু বাতাস তখনও তেজালো ছিল। অটো কনট প্লেসের সেই অভিজাত কলোনির দিকে এগিয়ে চলল, যেখানে বড় বড় ধনীদের আস্তানা। কিছুক্ষণের মধ্যেই তারা একটি গগনচুম্বী অট্টালিকার সামনে পৌঁছাল। দি ইম্পিরিয়াল প্যালেস ব্যাঙ্কোয়েট, সোনালি অক্ষরে লেখা। সেই নামটাই আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছিল। ইমারতের বাইরে দামি গাড়ির সারি ছিল, মার্সিডিজ, অডি, জাগুয়ার। এইসবের মাঝে অমিতের লক্কর ঝক্কর অটোটি এক বাজে রসিকতার মতো লাগছিল। গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান অটোটিকে অবজ্ঞার চোখে দেখল আর হাত নেড়ে এগিয়ে যাওয়ার ইশারা করল। কিন্তু প্রিয়া অমিতকে ওখানেই থামতে বলল। আমরা এখানেই নামব, প্রিয়া বলল। অমিত অটো থেকে বাইরে বেরোল। তার সাধারণ পোশাক, পায়ে ঘষে যাওয়া চপ্পল আর মুখে দারিদ্র্যের ছাপ। সে এই জায়গার জন্য একদম বেমানান ছিল। তার মনে হচ্ছিল যেন শত শত চোখ তাকে খুঁটিয়ে দেখছে, তাকে নিয়ে মশকরা করছে। তার বুক দুরুদুরু করছিল। সে কি আদেও এটা করতে পারবে? প্রিয়াও নামল। সে নিজের অবিন্যস্ত চুলগুলোকে পরিপাটি করে গুছিয়ে নিল, নিজের ড্রেস ঠিক করল আর একবার অমিতের দিকে চাইল। সে অমিতের ঘাবড়ানি স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে অমিতের কাছে এলো আর অত্যন্ত নিচু স্বরে বলল, ভয় পেও না অমিত। শুধু মনে রেখো, আগামী 1 ঘন্টার জন্য তুমি অটো ড্রাইভার নও। তুমি প্রিয়া খান্নার স্বামী অমিত খান্না। মাথা উঁচু করে চলো। এখানকার মানুষের নজর শুধু জৌলুস দেখে, আসল সত্য নয়। যদি কেউ কিছু জিজ্ঞেস করে, তবে চুপ থেকো, আমি সামলে নেব। অমিত মাথা নাড়ল, কিন্তু তার গলায় থুতু গেলাও কঠিন হয়ে পড়ছিল। ম্যাডাম, যদি কেউ চিনে ফেলে তবে? যদি তারা জানতে পারে যে আমি... কেউ চিনবে না। প্রিয়া তাকে মাঝপথে থামিয়ে দিয়ে এক তিক্ত হাসির সাথে বলল, ধনীদের দুনিয়ায় গরিবদের মুখ কারো মনে থাকে না অমিত। তারা শুধু পোশাক আর প্রতিপত্তিকে সেলাম করে। তুমি শুধু আমার সাথে থাকো। দুজনে ইমারতের বিশাল সিঁড়ির দিকে পা বাড়ানো। অমিদের পা মনের ভারে ভারী হয়ে আসছিল। তার মনে হচ্ছিল যেন সে অন্য কারো দুনিয়ায় অনধিকার প্রবেশ করছে। তারা বিশাল কাঁচের দরজাগুলো পার করে লিফট লবিতে পৌঁছল। চারদিকে মার্বেলের চকমকানি ছিল, ঝাড়বাতির আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। অমিত নিজের জীবনে এত রাজকীয় দৃশ্য কখনো দেখেনি। সে কুণ্ঠার সাথে নিজের পোশাক দেখল, আর তারপর প্রিয়াকে। প্রিয়ার মুখ এখন বদলে গিয়েছিল। সেখানে এখন ঘাবড়ানি নয়, বরং এক কৃত্রিম আত্মবিশ্বাস ছিল।
এক মুখোশ যা সে দুনিয়ার সামনে লড়ার জন্য পরে নিয়েছিল। লিফটের দরজা খুলল, প্রিয়া ভিতরে ঢুকল, আর অমিত এক দ্বিধার সাথে পা বাড়াল। যেমনই লিফটের দরজা বন্ধ হল আর লিফট উপরের তলার দিকে উঠতে লাগল, অমিতের মনে হল তার পুরানো পৃথিবী পিছনে পড়ে যাচ্ছে, আর সে এমন এক দুনিয়ায় প্রবেশ করছে যেখানে সম্পর্ক সৌদার মতো হয়। প্রিয়া লিফটের আয়নায় নিজের লাল হয়ে যাওয়া চোখগুলো দেখল, এক গভীর শ্বাস নিল আর মুঠি শক্ত করল। অমিত ঈশ্বরকে স্মরণ করল আর নিজের মায়ের মুখ মনে করল। লিফট এক ঝটকায় থামল, দরজা খুলল, আর সামনে থেকে গান ও হাসির শব্দ আসতে লাগল। এটি সেই পার্টিই ছিল যেখানে প্রিয়ার অতীতের এক তিক্ত সত্য তার জন্য অপেক্ষা করছিল। প্রিয়া অমিতের দিকে চাইল, নিজের হাতটা একটু বাড়িয়ে দিল, যেন তাকে অবলম্বন দেওয়ার জন্য বা হয়তো নিজে অবলম্বন পাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অমিত এক মুহূর্তের জন্য সেই হাতটার দিকে চাইল, তারপর নিজের মুঠি বন্ধ করল আর লিফটের দরজা ধীরে ধীরে সরে গেল, এবং সামনের দৃশ্যটি ছিল অন্য কোনো জগতের। অমিতের কানে শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে ধীর মধুর সঙ্গীতের সুর আর মানুষের হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। সামনে এক বিশাল হলঘর ছিল, যার ছাদ থেকে ঝুলে থাকা ক্রিস্টালের ঝাড়লণ্ঠন হাজারো তারার মতো জলজল করছিল। মেঝের উপর বিছানো কার্পেট এতটাই নরম আর পুরু ছিল যে অমিতের নিজের ঘষে যাওয়া জুতোর সাথে তার উপর পা রাখতেও সংকোচ হচ্ছিল। এখানকার বাতাসে দামি পারফিউম, টাটকা ফুল আর বিদেশি মদের এক মিশেল গন্ধ ভেসে বেড়াচ্ছিল। এটি ছিল ধনীদের আসর, এমন এক পৃথিবী যেখানে সম্পর্কের গুরুত্বের চেয়ে পোশাকের দাম নিয়ে বেশি আলোচনা হতো, যেখানে হাসি থাকত মেপে দেওয়া, আর যেখানে অমিতের মতো সাধারণ মানুষ ছিল এক বেসুরো রাগের মতো। অমিতের হৃৎপিণ্ড পাঁজরের সাথে ধাক্কা খাচ্ছিল। সে আর চোখে প্রিয়ার দিকে চাইল। লিফটের ভিতরে যে প্রিয়াকে ভীত আর বিপর্যস্ত মনে হচ্ছিল, বাইরে পা রাখতেই তার রূপ বদলে গেল। সে নিজের শির দ্বারা সোজা করে নিল, মুখে এক শক্ত আবেগহীন মুখোশ চড়িয়ে নিল, আর নিজের চোখে এমন এক জ্যাল্লা ফুটিয়ে তুলল যা চোখের জল লুকোনোর জন্য যথেষ্ট ছিল। এটা হয়তো তার বড় হওয়ারই প্রভাব, ভেঙে যাওয়া কিন্তু চুরমার না হওয়া, আর দুনিয়ার সামনে কখনো দুর্বল না হওয়া। ম্যাডাম, অমিত অত্যন্ত নিচু স্বরে জিজ্ঞেস করল, যাতে অন্য কেউ না শুনতে পায়, এটা কার পার্টি? আমরা এখানে কেন এসেছি? প্রিয়া হাঁটতে হাঁটতে এক মুহূর্তের জন্য নিজের গতি ধীর করল। তার নজর হলের ভিড়ের মাঝে কোনো বিশেষ মুখ খুঁজছিল। সে অমিতের দিকে না চেয়েই দাঁতে দাঁত চেপে জবাব দিল, এটা আমার প্রাক্তন প্রেমিক রাহুল সিংহের এনগেজমেন্ট পার্টি। সে আমাকে আজ এখানে শুধু এই কারণেই ডেকেছে যাতে সে আমাকে দেখাতে পারে যে আমি তাকে হারিয়ে কি খুইয়েছি। সে দেখতে চায় যে আমি তাকে ছাড়া একা, অসহায় আর দুঃখী। প্রিয়ার গলায় যন্ত্রণা আর রাগের এক অদ্ভুত মিশ্রণ ছিল, কিন্তু আমি তাকে সেই আনন্দ দিতে দেব না। আমি তাকে বলতে চাই যে আমি তাকে হারাইনি, বরং আমি নিজেকে খুঁজে পেয়েছি, আর এতে তুমি আমাকে সাহায্য করবে। অমিতের পা এক মুহূর্তের জন্য থমকে গেল। তাহলে এই ছিল ব্যাপার। সে একটি খেলার অংশ ছিল, দুটি ভাঙ্গা হৃদয়ে আর একটি বিশাল অহংকারের লড়াইয়ের ঘুঁটি। কিন্তু এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ ছিল না। সে নিজের পকেটে রাখা সেই 500 টাকা অনুভব করল, মায়ের জীবন। সে এক গভীর শ্বাস নিল, নিজেকে সামলাল আর প্রিয়ার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে লাগল। যেমনই তারা হলের মূল অংশে প্রবেশ করল, মানুষের নজর তাদের ওপর পড়তে শুরু করল। প্রিয়া খান্নাকে ওখানে উপস্থিত প্রত্যেকেই চিনত। সে ছিল শহরের পরিচিত মুখ, কিন্তু আজ কৌতূহলের বিষয়ে প্রিয়া নয়, বরং তার সাথে চলা সেই সাধারণ ছেলেটি ছিল। অমিত অনুভব করল কিভাবে কথা বলতে থাকা মুখগুলো হঠাৎ চুপ হয়ে গেল, আর তারপর ফিসফাস শুরু হলো। এই কে প্রিয়ার সাথে? এক মহিলা তার বান্ধবীর কানে কানে বললেন। জানি না, কোনো নতুন মুখ মনে হচ্ছে, কিন্তু দেখো তো একবার, এর পোশাক কত সাধারণ। এ কি কোনো স্টাফ? অন্যজন জবাব দিল। অমিতের মনে হচ্ছিল সে কোনো সার্কাসের জন্তু, যাকে প্রদর্শনের জন্য খাঁচা থেকে বাইরে আনা হয়েছে। প্রতিটি চোখ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত মেপে নিচ্ছিল। তার শ্যামলা চামড়া, তার অবিন্যস্ত চুল, তার সস্তা শার্ট আর তার মুখে ছায়া ফেলা ঘাবড়ানি। সে ওখানে উপস্থিত স্যুটবুট আর হিরে জহরত পরা মানুষের মাঝে একদম আলাদা দেখাচ্ছিল। কিন্তু প্রিয়া কোনো পরোয়া করল না। সে অমিতের কাছে এসে তার হাত ধরার অভিনয় করল, যদিও সে হাত ছোঁয়াল না, শুধু এতটাই কাছে থাকল যাতে দর্শকদের ভুল বোঝাবুঝি হয়। তখনই ভিড় চিরে একটি আওয়াজ এলো। ও, তাহলে প্রিয়া খান্না শেষমেশ এসেই গেল। অমিত শব্দের অভিমুখে চাইল। সামনে এক যুবক দাঁড়িয়েছিল, রাহুল সিং। গাঢ় নীল স্যুট, হাতে শ্যাম্পেনের গ্লাস আর মুখে এমন এক হাসি যা কান পর্যন্ত তো পৌঁছচ্ছিল, কিন্তু চোখে নয়। সে দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল, কিন্তু তার শরীরী ভাষায় এমন এক অহংকার ছিল যা অমিতের মতো আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের প্রথম নজরেই খটকা লাগল। রাহুলের পাশে আরও এক তরুণী দাঁড়িয়েছিল, সম্ভবত তার হবু স্ত্রী, যাকে একটু অস্বস্তিতে দেখাচ্ছিল।
রাহুল প্রিয়ার কাছে এসে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার চোখে এক বিজয়ের ছটা ছিল। আমার মনে হয়নি যে তুমি আসবে প্রিয়া। এমনিতে এক্স গার্লফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের এনগেজমেন্টে আসাটা একটু অদ্ভুত হয়, তাই না? সে জানতাকালী নিজের গলা চড়িয়ে কথা বলছিল, যাতে আশেপাশের মানুষ শুনতে পায়। তারপর সে চারদিকে নাটকীয়ভাবে চেয়ে বলল, আর দেখো, তুমি একা এসেছ। বেচারি প্রিয়া এখনও মুভ অন করতে পারল না। প্রিয়ার শরীর শক্ত হয়ে গেল। অমিত অনুভব করতে পারছিল যে তার পাশে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি ভিতরে ভিতরে আগ্নেয়গিরির মতো জ্বলছিল। রাহুল এগিয়ে এসে প্রিয়ার হাত ধরার চেষ্টা করল, যেন কোনো সহানুভূতি দেখাচ্ছে। কোনো ব্যাপার না প্রিয়া, আমি বুঝতে পারছি, আমাকে ভোলানো সহজ নয়। রাহুলের হাত প্রিয়াকে স্পর্শ করার আগেই প্রিয়া এক কদম পিছিয়ে গেল। সে এক গভীর শ্বাস নিল আর পুরো শক্তি সঞ্চয় করে অমিতের কাঁধে নিজের হাত রাখল। অমিতের শরীর শিউরে উঠল, কিন্তু সে নিজের জায়গা থেকে নড়ল না। আমি একা নই রাহুল। প্রিয়ার গলা পুরো হলে প্রতিধ্বনিত হল। নিস্তব্ধতা আরও গভীর হল। আমি আমার স্বামীর সাথে এসেছি, আলাপ করুন। ইনি আমার স্বামী, অমিত খান্না। হলে যেন বোমা ফাটল। মানুষের হাত থেকে গ্লাস প্রায় পড়ে যাওয়ার দশা। রাহুলের হাসি তার মুখে জমে গেল। তার চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল। স্বামী? কি আবোলতাবুল বলছো প্রিয়া? তুমি আর বিয়ে, তাও এত তাড়াতাড়ি? প্রিয়া অমিতের হাত এখন সত্যিই ধরে নিয়েছিল। তার ধরা ছিল শক্ত, হয়তো সে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। আবোলতাবোল নয়, বাস্তবতা রাহুল। যখন তুমি আমাকে ছেড়েছিলে, তোমার মনে হয়েছিল আমি ভেঙে পড়ব, কিন্তু আমি নিজের জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছি। আমি এমন এক মানুষকে বেছে নিয়েছি যে লোক দেখানো দুনিয়া থেকে দূরে। রাহুলের অবাক দৃষ্টি এখন অমিতের উপর স্থির হল। সে অমিতের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কোনো পোকা দেখছে। সে অমিতের পোশাক, তার জুতো আর তার মুখ স্ক্যান করল এবং তারপর এক বিচ্ছিরি হাসি হাসল। এই যে, রাহুল অমিতের দিকে আঙুল তুলল। এই তোমার স্বামী? প্রিয়া, মস্করারও একটা সীমা থাকে। এর চেহারা দেখো, একে কোনো ওয়েটার বা ড্রাইভার মনে হচ্ছে? অটো চালায় নাকি এ? তোমার স্ট্যান্ডার্ডের কি হলো? অমিতের মুখ অপমানে লাল হয়ে গেল। তার মুঠি শক্ত হলো। সে বলতে চাইছিল, চিৎকার করে বলতে চাইছিল যে হ্যাঁ, আমি অটো চালাই, কিন্তু আমি চোর নই, আমি ধোঁকা দিইনি। কিন্তু প্রিয়ার হাত তাকে থামিয়ে দিল। প্রিয়ার চোখে জল টলমল করছিল, কিন্তু সে তা পড়তে দিল না। হ্যাঁ রাহুল, হয়তো এ দেখতে তোমার মতো ধনী নয়, এর কাছে তোমার মতো ব্র্যান্ডেড পোশাক নেই, কিন্তু এর কাছে তা আছে যা তোমার কাছে কখনো ছিল না, একটি সত্য হৃদয় আর অনুগত্য। তুমি টাকার জন্য আমাকে ছেড়েছিলে, কিন্তু আমি মানবতার জন্য একে বেছে নিয়েছি। নিচে কে পড়েছে রাহুল, আমি না তুমি? রাহুলের মুখ রাগে থমথমে হয়ে গেল। নিজের পার্টিতে সবার সামনে অপমানিত হওয়া তার সহ্য হচ্ছিল না। তোমার মনে হয় এই 2 কোটির লোকটা তোমাকে খুশি রাখতে পারবে? খুশি টাকা দিয়ে কেনা হয় প্রিয়া, আর এর কাছে তো নিজের মুখ লুকোনোর মতো টাকা থাকবে না। অমিতের গলা ভারী হয়ে এলো। তার প্রথমবার মনে হলো যে এটা শুধু একটা নাটক নয়। প্রিয়া যে শব্দগুলো ব্যবহার করছিল তাতে এক সত্য লুকিয়েছিল। সে শুধু রাহুলকে জবাব দিচ্ছিল না, সে সেই সব ধনীদের জবাব দিচ্ছিল যারা মানুষের দাম তার পকেট দেখে ঠিক করে। অমিতের মনে হলো যেন কেউ প্রথমবার তার দারিদ্র্যের ওপারে তার অস্তিত্বকে দেখছে। এই হট্টগোলের মাঝে রাহুলের হবু স্ত্রী নেহা এগিয়ে এলো। সে এক বুদ্ধিমতী মেয়ে বলে মনে হলো। সে রাহুলের হাতের ওপর হাত রাখল আর ধীরে ধীরে বলল, রাহুল, এসব কি তামাশা? যেতে দাও না, এটা ওদের জীবন। নেহার নজর অমিত আর প্রিয়ার উপর স্থির ছিল। তার চোখে উপহাস নয়, বরং এক সমঝোতা ছিল। হয়তো সে দেখতে পাচ্ছিল যে এখানে ভুল প্রিয়ার নয়, বরং রাহুলের অহংকারের। কিন্তু ড্রামা তখনও শেষ হয়নি। ভিড় চিরে এক বয়স্ক মহিলা, যিনি দামি গয়নায় মোড়া ছিলেন, সেখানে এসে পৌঁছালেন। তিনি ছিলেন রাহুলের মা। তিনি এসেই প্রিয়াকে এক তিক্ত নজরে দেখলেন। প্রিয়া, তুমি এটা কি করলে? এত তাড়াতাড়ি বিয়ে, আর তাও এমন এমন রাস্তাঘাটের ছেলের সাথে? তিনি অমিতের দিকে ঘৃণার সাথে ইশারা করলেন। আমাদের বংশের সম্মানের কথা তো অন্তত ভাবতে পারতে। প্রিয়া নিজের প্রাক্তন হবু শাশুড়ির চোখের দিকে চেয়ে বলল, আন্টি, সম্মান পোশাক দিয়ে নয়, সংস্কার দিয়ে হয়। আর রাস্তাঘাটের কথা যদি বলেন, তবে কি একজন অটোওয়ালা বা একজন গরিব মানুষ মানুষ নয়? কি তার ভালোবাসার সম্মান পাওয়ার অধিকার নেই? আপনাদের দুনিয়ায় হয়তো সম্পর্কের প্রাইস ট্যাগ থাকে, কিন্তু আমার দুনিয়ায় এখন আর তেমনটা নেই। ভিড় একজন শান্ত ছিল। মানুষ দম আটকে এই তমাশা দেখছিল। অমিতের মন চাইছিল সে বলে উঠুক, বলে দিক যে এইসব মিথ্যে। সে শুধু একজন অটোওয়ালা। সে ধীরে ধীরে মুখ খুলল। ম্যাডাম,
আমি শুধু প্রিয়া তৎক্ষণাৎ তার কথা কেটে দিল। তুমি কিছু বলো না অমিত, তোমার কাউকে সাফাই দেওয়ার প্রয়োজন নেই। আজ তুমি আমার সাথে আছো আর এটাই যথেষ্ট। অমিত চুপ হয়ে গেল, কিন্তু তার ভিতরে এক অজানা অনুভূতি জন্ম নিচ্ছিল। সেই সদা যা সে বাধ্য হয়ে নিজের মায়ের প্রাণ বাঁচানোর জন্য স্বীকার করেছিল, এখন তা ধীরে ধীরে তার আত্মসম্মানের লড়াই হয়ে উঠছিল। সে প্রিয়ার ঢাল হয়ে গিয়েছিল, আর আশ্চর্যের বিষয় এই যে তার এটা খারাপ লাগছিল না। তখনই ভিড়ের মধ্যে আরেক চাঞ্চল্য সৃষ্টি হল। এক লোক, যে সম্ভবত নেশায় বুঝছিল, সে লড়খড়াতে লড়খড়াতে সামনে এলো। এটি ছিল রোহিত, রাহুলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং ততটাই বকে যাওয়া। তার হাতে ছিল হুইস্কির গ্লাস আর চোখে নেশা। সে অমিতের একদম কাছে এসে তার মুখের দিকে চাইল এবং জোরে হাসল। আরে বাহ, তাহলে এই হলো আমাদের নতুন হিরো। রোহিত ফাত্তালি দিল, যাতে তার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হয়। অটোওয়ালাও হিরো হয়ে গেল ভাই, তোর তো লটারি লেগে গেছে রে। কোটিপতি প্রিয়া খান্নাকে তুই পেয়ে গেলি, এখন তো তুই সারা জীবন মজা করবি। কেন, কত টাকায় এই ডিল হলো? রোহিতের কথাগুলো সেখানে উপস্থিত কিছু মানুষকে হাসার সুযোগ করে দিল। অট্টহাসি ফেটে পড়ল। অমিতের মুখ লজ্জা আর রাগে জ্বলতে লাগল। এই অপমান এখন সহ্যের বাইরে চলে যাচ্ছিল। প্রিয়া সামনে এগিয়ে এলো, তার রাগ তখন সপ্তমে। রোহিত, নিজের মুখে লাগাম দাও, আমার স্বামী সম্পর্কে একটি শব্দ বলার মতো যোগ্যতা তোমার নেই। রোহিত হাসল। আরে ভাবিজি, রাগ করছেন কেন? আমি তো শুধু সত্যি বলছি। তুমি একে স্বামী বলো বা চাকর, তফাৎ কি পড়ে? আসল সত্যি তো এটাই প্রিয়া, যে তুমি আজও রাহুলকে ভুলতে পারোনি। তাই তো এত বড় নাটক করছো। একজন ভিখারিকে রাজা বানিয়ে এনেছো যাতে রাহুলকে জ্বালানো যায়। প্রিয়ার চোখ ভরে এলো। রোহিতের কথাগুলো তার যন্ত্রণার জায়গায় আঘাত দিয়েছিল। সে জবাব দেওয়ার জন্য লড়খড়াল, কিন্তু তার আগেই একটি ছায়া তাকে ঢেকে নিল। অমিত সামনে চলে এলো। অমিত, যে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যে এতক্ষণ প্রতিটি অপমান মুখ বুজে সহ্য করছিল, এখন তার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তার দারিদ্র্য নিয়ে মস্করা করা তার কাছে মঞ্জুর ছিল, কিন্তু প্রিয়ার চরিত্র আর তার নিয়ত নিয়ে কাদাছোড়া সে বরদাস্ত করতে পারল না। তার রক্ত টকবক করে ফুটছিল। সে রোহিতের চোখের দিকে চাইল। তার চোখে এখন আর কোনো ভয় ছিল না, ছিল শুধু এক জ্বলন্ত আগুন। ভাইসাব, অমিতের গলা ছিল ভারী আর গম্ভীর। সে চিৎকার করে বলেনি, কিন্তু তার গলায় এতটাই দৃঢ়তা ছিল যে পুরো হলে আবার নিস্তব্ধতা নেমে এলো। মানুষের সম্মান তার ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, তার হৃদয় দিয়ে হয়। যদি আমি অটো চালাই, মেহনতের রুটি খাই, তবে এতে লজ্জার কিছু নেই। লজ্জার বিষয় তো এটাই যে আপনাদের মতো লোক, যাদের কাছে সব কিছু আছে, তবুও অন্যের দারিদ্র্য নিয়ে তামাশা করেন। আমার কাজ ছোট হতে পারে, কিন্তু আমার চিন্তা ছোট নয়। আপনার এই মস্করা করাটা আপনার বেড়ে ওঠা দেখায়, আমার মর্যাদা নয়। রোহিতের মুখ হা হয়ে গেল। রাহুলও অবাক হল। তারা আশা করেনি যে এই রাস্তাঘাটের ছেলেটি তাদের চোখে চোখ রেখে কথা বলবে। হলে উপস্থিত মানুষের প্রথমবার মনে হল যে এই ছেলেটি সাধারণ ঠিকই, কিন্তু দুর্বল নয়। তার কথায় এমন এক ধার ছিল যা সেখানে উপস্থিত প্রতিটি ধনীর অহংকারে আঘাত করছিল। কিন্তু রোহিত নিজের বেইজ্জতি হজম করতে পারল না। সে রাগে অমিতের কলার ধরার জন্য তেড়ে এলো। তোর এত সাহস, তুই আমাকে শেখাবি? তখনই রাহুল মাঝখানে চলে এলো। সে রোহিতকে পিছন দিকে ধাক্কা দিল। ব্যাস, রোহিত, পিছনে হটো, আমার পার্টি নষ্ট করো না। রোহিত পিছনে সরে গেল, কিন্তু রাহুলের চোখে এখন এক অদ্ভুত আগুন ছিল, রাগেরও এবং ঈর্ষারও। সে এটা দেখে হিংসে করছিল যে প্রিয়া যে ছেলেটিকে পছন্দ করেছে, মিথ্যে হলেও সে তার জন্য লড়তে তৈরি ছিল। রাহুল অমিতকে ঘৃণা ভরে চেয়ে বলল, প্রিয়া, তুমি যাকে আমার সামনে দাঁড় করাচ্ছ, তুমি কি জানো সে কে? এর যোগ্যতা কি? অমিত আবার শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার বুক গর্বে চওড়া ছিল। প্রিয়া সামনে এগিয়ে এসে প্রায় কাঁপতে কাঁপতে কিন্তু গর্বের সাথে বলল, হ্যাঁ, আমি জানি এর মর্যাদা আপনার চেয়ে অনেক বেশি রাহুল, কারণ এ কখনো আমার মন ভাঙেনি, এ কখনো আমাকে নিচু দেখায়নি। রাহুল এবার নিষ্ঠুরতায় নেমে এলো। তার অহংকার তাকে হার মানতে দিচ্ছিল না। সে হাসল, এক শুকনো এবং বিষাক্ত হাসি। দেখুন সবাই, প্রিয়া খান্না একজন অটো ড্রাইভারকে বেছে নিয়েছে। বাহ, কি জুটি! কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। রাহুল তার চোখ ছোট করে এমন এক তীর ছুড়ল যা সরাসরি নিশানায় লাগল। এটা ভালোবাসাটাবাসও কিছু নয় প্রিয়া, রাহুল ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে বলল। এটা একটা সওদা, তাই না? তুমি এই ফকিরটাকে টাকা দিয়ে কিনেছ যাতে তুমি এখানে নিজের নাক বাঁচাতে পারো। এটা কোনো সম্পর্ক নয়, একটা ট্রানজ্যাকশন, একটা সস্তা ডিল। এটাই ছিল সেই মুহূর্ত যা প্রিয়াকে ভিতর পর্যন্ত ভেঙে দিল। তার সবচেয়ে বড় ভয় সবার সামনে চলে এলো। সওদা। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। তুমি
তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি রাহুল, তোমার শুধু আমার নাম আর টাকা চাইছিল। রাহুল আরও কিছু বলতে পারত, তার আগেই অমিত পাশের টেবিলে রাখা জলের একটি গ্লাস তুলল। তার হাত ছিল স্থির। সে অত্যন্ত মার্জিতভাবে সেই গ্লাসটি প্রিয়ার দিকে বাড়িয়ে দিল। শান্ত হন ম্যাডাম। অমিতের গলা খুব নিচু ছিল, কিন্তু এতটাই স্পষ্ট ছিল যে রাহুলও শুনতে পেল। জল খেয়ে নিন। প্রিয়া কাঁপানো হাতে গ্লাসটি নিল। অমিত তার চোখের দিকে চেয়ে বলল, আপনার কাউকে কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। আপনি যেমন আছেন খুব ভালো আছেন, খুব শক্তিশালী। এই দুনিয়া সবসময় প্রশ্ন করবে, আঙুল তুলবে, কিন্তু আপনার উত্তর হলো আপনার শান্তি, আপনার খুশি থাকা। এদের শোরগোল আপনার সত্যিটাকে বদলে দিতে পারবে না। প্রিয়া অমিতের দিকে চাইল। সেই মুহূর্তে ওই গোলমাল আর অপমানের মাঝে সে অমিতের চোখে এমন এক প্রশান্তি দেখল, যা সে নিজের কোটি কোটি টাকার দুনিয়ায় কখনো দেখেনি। প্রথমবার কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো লোভ ছাড়া, কোনো মানুষ তাকে শুধু একজন মানুষ হিসাবে দেখছিল, কোনো ট্রফি বা এটিএম মেশিন হিসাবে নয়। রাহুল এই দৃশ্য দেখছিল এবং নিজের হার অনুভব করছিল। এরই মাঝে নেহা, যে এতক্ষণ চুপ ছিল, সামনে এলো। তার ধৈর্যের বাঁধও এখন ভেঙে গিয়েছিল। রাহুল, এসব কি? নেহার গলা ছিল সংযত, কিন্তু তাতে রাগ স্পষ্ট ছিল। তোমার কথা, তোমার আচরণ, তুমি আজ যেভাবে প্রিয়াকে অপমানিত করছো, আমি এখন বুঝতে পারছি যে ও তোমাকে কেন ছেড়েছিল। পুরো ভিড় চমকে গেল। রাহুল তোতলাতে লাগল, নেহা, তুমি ভুল বুঝছ, এসবই নাটক। নেহা হাত তুলে তাকে চুপ করিয়ে দিল। না রাহুল, আমি সব বুঝতে পারছি। কোনো নারী অকারণে শখে কাউকে স্বামী বানিয়ে এখানে অপমানিত হতে নিয়ে আসে না, যতক্ষণ না তার মন খুব গভীরভাবে ভেঙে যায়। তুমি তাকে বাধ্য করেছ। প্রিয়ার চোখ দিয়ে এবার অশ্রুর ধারা বইতে লাগল। সে নিজের জায়গায় স্থবির হয়ে গেল। অমিতের মনও ভারী হয়ে এলো। নেহা অমিতের দিকে এক সম্মান ভরা দৃষ্টি দিল এবং তারপর রাহুলকে বলল, আর শুনে রাখো, অমিতের মতো মানুষরা গরিব অবশ্যই হয়, কিন্তু তোমাদের মতো ধনীদের চেয়ে অনেক বেশি সৎ আর বড় মনের হয়। এটা কখনো ভুলো না। রাহুলের সব দম্ভ ধুলোয় মিশে গেল। সে ভিড় থেকে নজর সরিয়ে নিল। সে নিজেরই পার্টিতে নিজেরই হবু স্ত্রীর সামনে ছোট প্রমাণিত হয়েছিল। হলে এক ভারী নিস্তব্ধতা ছিল, যাতে শুধু প্রিয়ার কান্নার হালকা শব্দ আসছিল। অমিত প্রিয়ার সাথে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, তাকে অবলম্বন দিয়ে। তখনই হঠাৎ প্রিয়ার ক্লাচ ব্যাগে রাখা তার ফোনটি জোরে জোরে বাজতে লাগল। সেই নিস্তব্ধতায় ফোনের রিংটোনটি কোনো বিপদের সংকেতের মতো লাগল। প্রিয়া কাঁপানো হাতে ফোন বের করল। স্ক্রিনে হসপিটাল ফ্ল্যাশ করছিল। সে ফোন তুলল। হ্যালো। ওপাশ থেকে যে আওয়াজ এলো তা শুনতেই প্রিয়ার হাত থেকে ফোনটি কার্পেটে পড়ে গেল। তার মুখ এমন হয়ে গেল যেন কেউ তার শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। তার চোখ ছানা বড়া হয়ে গেল, আর সে ওখানেই মাটিতে বসে পড়ার মতো হয়ে গেল। কি হলো ম্যাডাম? অমিত খাবড়ে গিয়ে তাকে ধরে ফেলল। কি হলো? প্রিয়ার গলা ভেঙে খান খান হয়ে গেল। আমার ড্যাডের হার্ট অ্যাটাক হয়েছে, উনি হাসপাতালে আছেন, খুব সিরিয়াস। এটি শুনতেই অমিতের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধরফড়ানি ভুলে গেল। নিয়তি কেমন খেলা খেলল! একদিকে তার মা জীবন আর মৃত্যুর সাথে লড়ছেন, আর অন্যদিকে প্রিয়ার বাবা। চলুন, অমিত তৎক্ষণাৎ বলল, এখনই চলছি। কিন্তু প্রিয়া ওখানেই দাঁড়িয়ে কাঁপছিল। তার পা জবাব দিয়ে দিয়েছিল, আমি ড্রাইভ করতে পারবো না অমিত, আমি একা যেতে পারবো না, আমার হাত কাঁপছে। সে বুড়িভাবে ভেঙে পড়েছিল। অমিত এক সেকেন্ডও ভাবল না। সে প্রিয়ার হাত শক্ত করে ধরে নিল। এটি কোনো সওদা ছিল না, এটি ছিল মানবতা। আপনি একা নন ম্যাডাম, অমিত দৃঢ়ভাবে বলল। আমি আছি না আপনার সাথে, চলুন, জলদি চলুন। রাহুল, নেহা, রোহিত আর পুরো ভিড় শুধু চেয়েই রইল। একজন অটোওয়ালা, যাকে তারা কয়েক মুহূর্ত আগে পোকামাকড় ভাবছিল, সে ওই কোটিপতি মেয়েটির সবচেয়ে বড় আর একমাত্র অবলম্বন হয়ে তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। অমিত প্রিয়ার হাত ধরে দ্রুত তাকে হল থেকে বাইরে নিয়ে গেল। অটোর চাবি তার পকেটে ছিল, আর গন্তব্য এখন হাসপাতাল। কিন্তু যেমনই তারা বাইরে বেরোল, নেহা পিছন থেকে ডাকল, প্রিয়া, প্রিয়া থামো। নেহা তার চোখের দিকে তাকাচ্ছিল। সত্যি বলো প্রিয়া, এটা কি সদা ছিল, নাকি এই ছেলেটি সত্যিই তোমার মনে কোনো জায়গা করে নিয়েছে? প্রিয়ার সজল চোখ নুইয়ে গেল। সে অমিতের দিকে চাইল, যে বৃষ্টিতে ভিজতে ভিজতে অটোর দিকে দৌড়াচ্ছিল। সে ধীরে কিন্তু এক অদ্ভুত বিশ্বাসের সাথে বলল, হয়তো যে সম্পর্কটি আমি লোক দেখানোর জন্য একটি মিথ্যে বানিয়েছিলাম, সেই মিথ্যেই আজ আমাকে সত্যি সত্যি বাঁচিয়ে নিল। প্রিয়া ঘুরল আর অমিতের পিছনে দৌড়ে গেল। অটো স্টার্ট হলো, আর অন্ধকার রাতে বৃষ্টি চিরে এক নতুন গন্তব্যের দিকে ছুটে চলল। কিন্তু তাদের আন্দাজ ছিল না যে হাসপাতালে পৌঁছে যে সত্য তাদের জন্য অপেক্ষা করছিল, তা এই সম্পর্ককে এমন এক মোড়ে নিয়ে আসবে যেখান থেকে ফেরা অসম্ভব হবে। এই রাত তখনও শেষ হয়নি, আর পরীক্ষা এখনও বাকি ছিল।
যাই হোক, অমিত সেই রাতে অটোটিকে যতটা দ্রুত চালিয়েছিল হয়তো সে তার পুরো জীবনে কখনো গাড়িকে ততটা গতি দেয়নি। দিল্লির বৃষ্টি এখন এক ঝড়ের রূপ নিয়েছিল। বাইরে বাতাসের গর্জন ছিল, কিন্তু অটোর ভিতরে এক ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করছিল, যা শুধু প্রিয়ার ফুপিয়ে কান্না আর অমিতের ভারী নিঃশ্বাস ভেঙে দিচ্ছিল। অটোর ছেঁড়া প্লাস্টিক কভারগুলো বাতাসে ফরফর করছিল, যেন ওগুলোও এই দৌড়ে সামিল। প্রিয়া পিছনের সিটে বসে হাঁটুতে মাথা দিয়ে কাঁপছিল। তার মুখ ভয়, চিন্তা আর ক্লান্তিতে পুরোপুরি ডুবে গিয়েছিল। সেই প্রিয়া যে কয়েক ঘন্টা আগে দুনিয়াকে নিজের শক্তি দেখাতে বেরিয়েছিল, এখন একটি ভীত শিশুর মতো লাগছিল। অমিত, যদি ড্যাডের কিছু হয়ে যায় তবে আমি কি করব? তার গলা বৃষ্টির শব্দে খুব কষ্টে শোনা গেল। উনি আমার সবকিছু, ওনাকে ছাড়া আমি অনাথ হয়ে যাব। অমিত রিয়ারভিউ মিররে তার ভেজা চোখগুলো দেখল। তার নিজের মনও বসে যাচ্ছিল, কিন্তু সে জানত যে এই মুহূর্তে তার দুর্বল হওয়ার অধিকার নেই। সে স্টিয়ারিংয়ের ওপর নিজের ধরা শক্ত করল আর দৃঢ়ভাবে বলল, কিছু হবে না ম্যাডাম, ভগবানের ঘরে বিচার আছে, অবিচার নেই। আপনি শুধু সাহস রাখুন। যিনি আপনাকে ওই পার্টিতে ওই নেকড়েদের মাঝে ভাঙতে দেননি, সেই ভগবান আপনার বাবাকেও কিছু হতে দেবেন না। প্রথমবার প্রিয়ার মনে হল যে লোকটিকে সে কয়েক ঘন্টা আগে শুধু একটি চরিত্র বা ভাড়ায় পাওয়া স্বামী বানাতে চেয়েছিল, আজ সেই তার জন্য দুনিয়ার সবচেয়ে বড় আর হয়তো একমাত্র অবলম্বন হয়ে গিয়েছিল। তার কথায় কোনো বানানো সান্ত্বনা ছিল না, বরং এমন এক বিশ্বাস ছিল যা প্রিয়ার টলমল মনকে স্থির করছিল। অটো এক ঝটকায় সেন্ট্রাল হসপিটালের এমার্জেন্সি গেটের সামনে থামল। অমিত এখনও হ্যান্ডব্রেক লাগায়নি যে প্রিয়া অটো থেকে লাফ দিয়ে ভিতরে দৌড়াল। ড্যাড, আমার ড্যাড! সে পাগলের মতো রিসেপশনের দিকে দৌড়াচ্ছিল। অমিতও তার পিছনে দৌড়াল, কিন্তু তারপর এক মুহূর্তের জন্য থমকে গেল। তার নিজের মা লক্ষ্মীদেবী এই হাসপাতালেরই জেনারেল ওয়ার্ডে ৩ তলায় ভর্তি ছিলেন। তার মনে হল সে এখনই দৌড়ে নিজের মায়ের কাছে যায়, দেখে আসে তিনি কেমন আছেন। তার ওষুধের সময় হয়ে গিয়েছিল। তার পকেটে সেই ৫০০ টাকার নোটটি এখনও সুরক্ষিত ছিল, কিন্তু সামনে প্রিয়া রিসেপশনে লড়খড়াচ্ছিল। তার ভারসাম্য বিগড়ে যাচ্ছিল। অমিতের দ্বন্দ্ব তাকে কুড়ে কুড়ে খেতে লাগল, কিন্তু মানবতা আবারও একবার রায় দিল। সে ভাবল, মাকে ডাক্তাররা দেখছেন, কিন্তু এই মেয়েটির পাশে এখন কেউ নেই। সে প্রিয়ার পিছনে দৌড়াল আর তাকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলল। সামলান নিজেকে, অমিত তাকে অবলম্বন দিয়ে বলল। তারা আইসিইউ এর বাইরে পৌঁছল। ওখানকার পরিবেশ অত্যন্ত উদ্বিগ্নজনক ছিল। মেশিনের বিপ বিপ আওয়াজ আর ওষুধের কড়া গন্ধ বাতাসে মিশেছিল। এমার্জেন্সির বাইরে সিনিয়র ডাক্তার আর কিছু নার্স দাঁড়িয়েছিলেন। প্রিয়া ডাক্তারকে দেখেই হাত জোড় করল। ডাক্তার, আমার ড্যাড, মিস্টার খান্না, উনি কেমন আছেন? প্লিজ বলুন, উনি ঠিক আছেন তো? ডাক্তার নিজের মাস্ক নিচে নামালেন আর গভীর শ্বাস নিলেন। তার মুখে গাম্ভীর্য ছিল। মিস প্রিয়া, ভালো হয়েছে আপনি এসে গেছেন। ওনার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। হার্ট অ্যাটাকটি বেশ মেজর ছিল, কিন্তু এখন উনি বিপদমুক্ত। আমরা সময় থাকতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিয়েছি। ওনার এখন খুব বিশ্রাম আর পর্যবেক্ষণের প্রয়োজন। প্রিয়ার পা থেকে যেন প্রাণই বেরিয়ে গেল। স্বস্তির চোটে সে ওখানেই মেঝেতে বসে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এটি ছিল খুশির অশ্রু, সেই ভয়ের বেরিয়ে আসার পথ যা তাকে গত ১ ঘণ্টা ধরে ভিতর ভিতর কুড়ে খাচ্ছিল। অমিত কাছে এসে তাকে স্পর্শ না করেই হাঁটু গেড়ে বসে বলল, দেখলেন ম্যাডাম, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। আপনার ড্যাড একজন ফাইটার। প্রিয়া কান্নার মাঝে অমিতকে দেখল। আজ প্রথমবার সে অনুভব করল যে প্রাচুর্য তা নয় যা সে পার্টিতে দেখেছিল। প্রাচুর্য হল তা যা এই মুহূর্তে এই ছেলেটির চোখে ছিল। থ্যাংক ইউ অমিত, যদি আজ তুমি না থাকতে তবে হয়তো আমি পথেই দম হারিয়ে ফেলতাম। তুমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময় আমার সাথে দিলে। কিছুক্ষণ পর যখন প্রিয়া একটু শান্ত হল, তখন ডাক্তার জানালেন যে রোগীর জ্ঞান ফিরছে, কিন্তু এখন শুধু একজন ব্যক্তি ওনার সাথে দেখা করতে পারেন, তাও খুব অল্প সময়ের জন্য। প্রিয়া তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। আমি যাব, আমাকে ওনাকে দেখতে হবে। কিন্তু ডাক্তার তাকে থামিয়ে দিলেন। তিনি প্রিয়ার কাঁপানো হাত আর বিপর্যস্ত অবস্থা দেখলেন। মিস প্রিয়া, আপনি এখন খুব বেশি ইমোশনাল আছেন। রোগীর হৃৎপিণ্ড এখন খুব দুর্বল। যদি উনি আপনাকে এই অবস্থায় কাঁদতে দেখেন, তবে ওনার মানসিক ধাক্কা লাগতে পারে, যা ওনার প্রাণের জন্য ঝুঁকি হতে পারে। আপাতত ভালো হবে যদি কোনো শান্ত আর স্থির ব্যক্তি ভিতরে যান, যিনি ওনাকে সান্ত্বনা দিতে পারবেন, ওনাকে আরও অস্থির করবেন না। প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আর কে আছে? আমি তো একা। ডাক্তারের নজর অমিতের উপর পড়ল। অমিত শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার মুখে এক স্থিরতা ছিল। ডাক্তার তার দিকে ইশারা করলেন, এই ভদ্রলোক,
ওনাকে বেশ ধীরস্থির আর শান্ত মনে হচ্ছে। ওনার উপস্থিতিতে রোগী স্থিরতা পাবেন। উনি কি পরিবারের সদস্য? প্রিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। পরিবার? শুধু রক্তের সম্পর্কই কি পরিবার হয়? আজ যে ছেলেটি তার মান বাঁচালো, তার প্রাণ বাঁচালো, সে কি পরিবারের চেয়ে কম ছিল? সে অমিতের দিকে চাইল আর তারপর ডাক্তারকে কোনো ইতস্তত না করে বলল, জি, ইনি আমার স্বামী, ইনি যাবেন। অমিত চমকে গেল। সে ভেবেছিল পার্টি শেষ হতেই এই নাটক শেষ হয়ে যাবে, কিন্তু প্রিয়া এখনও এই সত্যের মুহূর্তেও তাকে স্বামীর মর্যাদা দিয়েছিল। লোক দেখানোর জন্য নয়, বরং বিশ্বাসের জন্য। ডাক্তার অনুমতি দিয়ে দিলেন। অমিতের পা ভারী হয়ে গেল। সে এক অজানা দায়িত্ব কাঁধে নিয়ে আইসিইউতে প্রবেশ করল। ভিতরের তাপমাত্রা খুব কম ছিল। মেশিনের শব্দের মাঝে বিছানায় শুয়ে থাকা প্রিয়ার বাবা রাজেশ খান্না অক্সিজেন মাস্ক পরে খুব দুর্বল আর ক্লান্ত দেখাচ্ছিলেন। তার চোখ আধ বোঝা ছিল। অমিত ধীরে ধীরে তার বিছানার কাছে গেল। সে বুঝতে পারছিল না কি বলবে। সে একজন অপরিচিত ছিল, কিন্তু তবুও সে ওনার সাথে এক টান অনুভব করছিল। সে ঝুঁকে খুব মৃদু স্বরে বলল, আঙ্কেল, নমস্তে। রাজেশজি নিজের ঝাপসা চোখে অমিতকে দেখলেন। তার চোখে একটি প্রশ্ন ছিল, তুমি কে? অমিতের গলায় শব্দ আটকে গেল। সে কি বলবে? যে সে একজন অটোওয়ালা? যে সে ওনার মেয়ের সাথে একটি সওদা করেছিল? না, এটি সত্য বলার সময় ছিল না। এটি ছিল শান্তি দেওয়ার সময়। সে ওনার ঠান্ডা হয়ে যাওয়া হাতটি নিজের খসখসে মেহনতি হাতের মধ্যে নিল। আমি অমিত, সে বলল, প্রিয়ার বন্ধু। ও বাইরে আছে। একদম ঠিক আছে। শুধু আপনাকে নিয়ে একটু চিন্তিত ছিল, তাই ডাক্তার ওকে এখন আসতে দেননি। আপনি চিন্তা করবেন না, ও একা নয়। আমি ওর সাথে আছি। আমি ওর খেয়াল রাখব, যেমন নিজের আপন কারো রাখা হয়। প্রিয়ার বাবার চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে বালিশে মিশে গেল। তিনি অমিতের চোখের দিকে চাইলেন। একজন বাবার নজর খুব পারদর্শী হয়, তা মিথ্যে আর সত্যের ভেদাভেদ জানে। তিনি অমিতের চোখে কোনো ছলনা দেখতে পেলেন না, দেখলেন শুধু চিন্তা আর শ্রদ্ধা। তিনি খুব ধীর, প্রায় ফিসফিসানি স্বরে মাস্কের পিছন থেকে বললেন, শুক্রিয়া। আর তারপর তিনি নিজের আঙুল দিয়ে অমিতের হাত হালকা করে চাপ দিলেন, যেন তিনি এক অজানার ওপর নিজের সবচেয়ে দামি ধন, নিজের মেয়েকে সঁপে দেওয়ার ভরসা করে নিয়েছেন। অমিত যখন আইসিইউ থেকে বাইরে এলো, তখন তার মনে হল যেন সে এক যুদ্ধ জয় করে ফিরেছে। প্রিয়া দরজাতেই দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। তার চোখ প্রশ্ন করছিল, ড্যাড কি বললেন? উনি ঠিক আছেন তো? অমিতা গভীর স্বস্তির শ্বাস নিল আর প্রিয়ার চোখের দিকে চেয়ে হাসল। উনি আপনাকে মনে করলেন, আর উনি আমার উপর ভরসা করলেন যে আমি আপনার খেয়াল রাখব। ওনার ভয় আপনাকে হারানোর নয়, বরং আপনার একা হয়ে যাওয়ার ছিল। এখন উনি ঘুমাচ্ছেন, ওনার হৃৎস্পন্দন এখন শান্ত। প্রিয়ার চোখ আবার ভরে এলো, কিন্তু এবার স্বস্তিতে। সে বেঞ্চের ওপর বসে পড়ল, আর অমিত তার পাশে একটু দূরত্ব বজায় রেখে বসল। হাসপাতালের করিডর এখন জনশূন্য হয়ে গিয়েছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, আর জানালা দিয়ে ভোরের প্রথম আলো আসতে শুরু করেছিল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর অমিত নিজের পকেটে হাত দিল। সে সেই 500 টাকার নোটটি বের করল, যা প্রিয়া তাকে অটোতে দিয়েছিল। ওই নোটটি এখন ঘাম আর বৃষ্টিতে একটু ভিজে গিয়েছিল। অমিত সেটি প্রিয়ার দিকে বাড়িয়ে দিল। এটা কি অমিত? প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। ম্যাডাম, আমাদের সওদা 1 ঘন্টার ছিল। অমিত বিনম্রভাবে বলল, পার্টি শেষ হয়ে গেছে, নাটক শেষ হয়ে গেছে। আর এখানে যা আমি করেছি তা কোনো সওদার অংশ ছিল না, তা ছিল মানবতা। মানবতা বিক্রয়যোগ্য হয় না, তাই এই টাকাগুলো ফেরত রেখে দিন। প্রিয়া স্তম্ভিত হয়ে গেল। সে নিজের ধন সম্পদ, নিজের মর্যাদা আর নিজের চিন্তাভাবনার ওপর লজ্জা অনুভব করল। সে অমিতের হাত পিছনে ঠেলে দিল। পাগল হয় না অমিত, এই টাকা তোমার মেহনতের। তুমি বলেছিলে না তোমার মা? হঠাৎ প্রিয়ার মনে পড়ল। অমিত, তোমার মা, তুমি বলেছিলে তোমার মা অসুস্থ, ওনার টাকার দরকার। উনি কোথায়? তুমি এখনও ওনার কাছে যাওনি কেন? অমিত মাথা নিচু করে নিল। উনি এখানেই আছেন ম্যাডাম, উপরে জেনারেল ওয়ার্ডে। আমাকে ওনাকে এই ইঞ্জেকশনটা দিতে হতো। কিন্তু কি? প্রিয়া প্রায় চিৎকার করে উঠল। তুমি এখানে আমার ড্যাডের কাছে দাঁড়িয়ে রইলে, আমাকে সামলালে, অথচ তোমার নিজের মা ওপরে জীবন আর মৃত্যুর সাথে লড়ছিলেন। তুমি মানুষ না দেবতা? অমিত এক ফ্যাকাশে হাসি দিল। আমি শুধু একজন ছেলে ম্যাডাম, আর একজন ছেলে জানে যে বাবাকে হারানোর ভয় কি হয়। আমি আপনাকে ভেঙে পড়তে দেখতে পারতাম না। আমার মা, তিনি সবসময় বলেন যে অন্যের ভালো করলে ভগবান তোমার ভালো নিজে থেকেই করবেন। প্রিয়ার চোখ থেকে অশ্রুর অবিরাম ধারা বইতে লাগল। সে উঠল আর অমিতের হাত ধরে ফেলল। চলো অমিত, কোথায় তোমার মা? ও
এই গল্পের শেষ কোনো সিনেমার মতো নয়, বরং একটি নতুন শুরুর মতো। এবার আপনি বলুন, আধুনিক দুনিয়াতেও কি সত্য আর হৃদয়ের দাম টাকার চেয়ে বেশি হতে পারে? আপনিও কি কখনো কোনো সাধারণ মানুষের মাঝে অসাধারণ হৃদয় দেখেছেন? কমেন্টে অবশ্যই লিখুন, কারণ আপনার একটি লাইন অন্য কারোর হৃদয়ে আশার আলো দিতে পারে। আর বন্ধুরা, যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে এটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না, যাতে মানবতার এই বার্তা প্রতিটি সেই মানুষের কাছে পৌঁছায় যে ধন সম্পদের দৌড়ে সম্পর্ককে পেছনে ফেলে এসেছে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত নেক কাজ ছড়িয়ে দিন আর হৃদয়গুলোকে জুড়ুন।